হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলারল্যান্ড। আজকে আমরা চলে এসেছি আরও একটা দুর্দান্ত গল্প নিয়ে। গল্পের লেখিকা অর্ণবী সাহা ঘোষ। গল্পের নাম প্রেতঘর। গল্পটি 1431 বঙ্গাব্দের বৃত্তের বাইরে শারদীয়া সংখ্যায় প্রকাশিত হয়েছিল প্রথমে। গল্পটা শুনে ভালো লেগে থাকলে এই লেখিকার একক সংকলন বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত নিশীথে একাকিনী বইটি ইচ্ছে হলে একবার পাতা উল্টে দেখতে পারেন। তাহলে আর দেরি করছি না, শুরু করছি অর্ণবী সাহা ঘোষের লেখা প্রেতঘর। স্যার, কথা বলতে অ্যালাউ করছে না, অনেক চেষ্টা করেছি। কন্ডিশন কেমন? ডাক্তার কি বলছেন? ডাক্তার তো ভেতরে, কথা হয়নি, তবে দেখে স্যার ভালো লাগলো না। চিন্তিত মুখে মাথা নাড়ায় এসআই সামন্ত। কেসটা তদন্তের জন্য ওনার মুখ থেকে সেদিনের ঘটনাটা ডিটেলসে জানা ভীষণ দরকার মিত্র। জানি স্যার, কিন্তু কেবিনের দরজা খোলার শব্দে চোখ তুলে সেদিকেই ইশারা করেন এএসআই মিত্র। ওই যে ডক্টর ছেত্রী আসছেন, ওনার কাছ থেকে পারমিশন নিতে হবে, কিন্তু উনি কেবিনের ধারে কাছে ঘেঁষতেই দিচ্ছেন না। কেবিনের দরজা ঠেলে বেরিয়ে আসেন ডক্টর ছেত্রী এবং তাকে ঘিরে আরও জনা তিনেক ডাক্তার ফাইল হাতে বেরিয়ে আসেন ওনার সঙ্গে। আপাতত সিডেটিভ দিয়ে 24 ঘন্টা অবজারভেশনে থাক। আচ্ছা, ডক্টর জানাকে খবর দিয়ে দাও, আর বাদবাকি টেস্টগুলো যত তাড়াতাড়ি পসিবল। ডক্টর ছেত্রীর প্রতিটা কথা গম্ভীর মুখে নোট ডাউন করলেন বাকি দুজন। ইন্সপেক্টর সামন্ত সামনে এগিয়ে আসলেন। তার কিছু জিজ্ঞাসাবাদের আগেই হাত নাড়িয়ে ডক্টর ছেত্রী বলে ওঠেন, নো, এখন কোনোভাবেই পারমিশন দিতে পারবো না, একেবারে ক্রিটিক্যাল কন্ডিশন। তা জানি ডাক্তার, শুধু বলুন কতদিন পর দেখা করা যাবে? কোয়াইট আনসার্টেন। শি ইজ টোটালি ইন ট্রমা। সেন্স ফিরলেই কিছু একটা দেখে বারবার ফিট হয়ে যাচ্ছেন, প্রেশার ড্রপ করছে, আরও কিছু ক্রিটিক্যালিটি আছে। জানি ডাক্তার, আফটার অল নিজের স্বামীর মৃত্যু চোখের সামনে দেখার মতো ট্র্যাজেডি কী বা হতে পারে। তবু যদি ওনার ওপর দিয়ে অনেক ঝড় গেছে, তো কিছুটা স্টেবল হোক। আমি সাইকিয়াট্রিস্ট বাসুকেও বলেছি, উনিও দেখবেন। ঠিক বুঝলে আমি আপনাকে জানিয়ে দেবো, কেমন? একদম, ধন্যবাদ ডাক্তার। ডক্টর ছেত্রী সদল বলে বেরিয়ে যান। ইন্সপেক্টর সামন্ত এগিয়ে এসে চোখ রাখে 312 নম্বর কেবিনের দরজার ওপরে থাকা আয়তাকার কাঁচের জানালায়। কেবিনের বেডের ওপর শুয়ে আছে বিধ্বস্ত চেহারার এক তরুণী। মাথার দুপাশে বেনি ভাঙা চুল এলোমেলোভাবে ছড়িয়ে আছে মুখের ওপর। তরুণী অকাতরে ঘুমাচ্ছে, তবুও তার ভ্রু দুটো কুঁচকে আছে, যেন ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছে কোনো। বিষাদময় মুখে ভয়ের ছাপ সুস্পষ্ট। এই বিষাদময়তার রেশ স্পর্শ করে ইন্সপেক্টর সামন্তকেও। অকারণেই মনটা ভারী হয়ে আসে। মিত্র হঠাৎ বলে ওঠে, এখন পাগলের ডাক্তারকে দেখতে আরেক পাগল ডাক্তার আসবে। দুনিয়া আজব মাইরি। মিত্র। স্যার, ভুল কি বলছি বলুন? উনিও তো সাইকিয়াট্রিস্ট, এখানে আসার আগে ব্যাঙ্গালোরে প্র্যাকটিস করতেন। হ্যাঁ, সে জানি। তা ওদিকের কি খবর? স্যার, ওই বডি তো পোস্টমর্টমে গেছে, আশেপাশে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু স্যার আগেও বলেছি, ওই বাড়ি নিয়ে কেউ কিচ্ছু বলতে চায় না। কথা বলতে বলতে হাসপাতালের নিচে এসে দাঁড়ায় ওরা। ইন্সপেক্টর সামন্ত সিগারেট ধরিয়ে বলেন, আচ্ছা, কি ব্যাপার বলো তো? কি আছে ওই বাড়িতে? সেই প্রথম থেকে দেখছি লাহিড়ী বাড়ির নাম শুনলে সবাই সিটকে উঠছে। কথাটা শুনে মিত্র অবাক চোখে তাকায়। স্যার, এই এলাকার এসআই হয়ে আপনি জানেন না? ফুরিয়ে আসা সিগারেটের ছাই ঝেড়ে কাঁধ ঝাঁকায় সামন্ত। হাই, ভালো বলেছ। এ থানায় বলে কয়ে ট্রান্সফার নিলাম একটু রিল্যাক্স থাকবো বলে, আর জয়েন করতে না করতেই শালাহ। ছাড়ো, বাড়িটার কেসটা কি? জটিল কেস স্যার, জটিল কেস। বাড়িটা মোটে ভালো নয়। মানে?
মানে স্যার, বাড়িটা না ভুতুরে, হন্টেড না কি বলে না। ভূতের বাড়ি? আচ্ছা মিত্র, তোমার এই পুলিশের চাকরির ক বছর হলো? স্যার আপনি হাসছেন? এই এই শ্রীরামপুর এলাকায় ওই লাহিড়ি বাড়িকে সবাই ওই নামে চেনে। বিশ্বাস করছেন না তো? তবে শুনুন, এই ভূতের ভবিষ্যৎ সিনেমাটা দেখে এলেন তো? ওই সিনেমার শুটিং ওই বাড়িতেই হওয়ার কথা ছিল। শুটিং শুরুর আগে এটা সেটা বাঁধা আসছিল। শেষে ওই একটা ক্রু মেম্বারে আচমকা স্ট্রোক হয়ে যাওয়াতে রাতারাতি ওই বাড়িতে শুটিং বন্ধ করে ওরা চলে যায়। আর ওদের কথা ছাড়ুন, সে বাড়িতে নিজের বাড়ির লোকাই টিকতে পারেনি। অত বড় লাহিড়ি বাড়ির একটা লোকও বাঁচল না। শেষ বংশধর শেষ বংশধর অধিরাজ লাহিড়িও তো ওই শেষ অবধি সুইসাইড করলো। সুইসাইড না খুন, তুমি শিওর কি করে? এখনো তো তদন্ত শুরুই হলো না। আমি বলছি লিখে রাখুন, ওটা সুইসাইড। ওই বাড়িতে এক রাতের বেশি কেউ টেকেনি। আর ওই বাড়ির বংশধরদের ওপর একটা আলাদা সাপ আছে। এতদিন বাড়ির বাইরে ছিল তাই টিকে ছিল, নয়তো কবেই। আচ্ছা মিত্র, তোমার শেভিং রেজার দিয়ে দাড়ি কাটার সময় কি ভুলবশত গাল কেটেছে? হ্যাঁ, কাটে তো। তবে আজকালকার দিনে রেজার ফেজার অনেক ভালো স্যার, মাখনের মতো। তাহলে বলো, সেই রেজার দিয়ে একটা জলজান্ত সুস্থ মস্তিষ্কের মানুষ নিজের গলা কুটি কুটি করে কেটে কিভাবে সুইসাইড করতে পারে, যেখানে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি? এটা খুন নয় বলছো? চোখ বুজে মাথা নাড়ায় মিত্র। লোকটা মোটেও সুস্থ মস্তিষ্কে ছিল না স্যার। কি একটা ভয়ঙ্কর রোগ ছিল, একটা ফাইলে আছে। না হলে ওই মৃত্তিকা লাহিড়ির কাছে যেতেন কেন বলুন তো? ও আই সি। তাছাড়া স্যার আমিও তো বলছি, এটা ওই বাড়ির অভিশাপের ফল। লাহিড়ি বাড়ি একেবারে ঝাড়ে বংশে উজাড় হয়ে গেল। চলো। হঠাৎ গাড়ির দিকে হনহনিয়ে হাঁটতে শুরু করে ইন্সপেক্টর সামন্ত। কোথায় কোথায় যাবেন স্যার? গাড়িতে উঠে বসতে বসতে সামন্ত বলে, ক্রাইম স্পটটা আর একবার দেখতে হবে। স্যার এখন মানে ক্রাইম সিনের এখন তখন কি? ওঠো। স্যার এক্ষুনি সন্ধ্যে নামবে। এখন ওই বাড়ির আশেপাশে যাওয়াটা না খুব ডেঞ্জারাস স্যার। সেটাই দেখতে চাই, কতটা ডেঞ্জারাস। উঠে এসো। গাড়ি যখন লাহিড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালো, ততক্ষণে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। চারিদিকে পাখিদের ঘরে ফেরার তারা। সাধারণত এই ব্যস্ততর শহরতলির বুকে বাস, গাড়ি, অটো, টোটোর ঝংকার ছাপিয়ে পাখির কলতান কান অবধি এসে পৌঁছায় না। কিন্তু এখন যেখানে সামন্ত দাঁড়িয়ে অবাক চোখে লাহিড়ি বাড়ি দেখছে, সেই জায়গাটা অবাক করে দেওয়ার মতো আলাদায়। গ্রীষ্মের জ্বালাময় দুপুরের সারমেয়দের মতো হাঁপাতে থাকা এই কংক্রিটের পাঁজরে মোড়া শহরটা থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে আছে বলেই কি? প্রায় কয়েকশো ফিট জায়গা জুড়ে এই সুবিশাল প্রাসাদ প্রমাণ অট্টালিকা। এই বাড়ির পিছনে গঙ্গা বইছে আপন তালে। গঙ্গার ধার কোনো এক সময় বাঁধানো ছিল, কালের ক্ষয়ে টিকে আছে ভাঙা মার্বেলের মোড়া কয়েক ধাপ সিঁড়ি মাত্র। ঘাটের একপাশে মস্ত বাগান, আর বাগানের গা ঘেঁষেই মোড়াম বিছানো পথ গিয়ে মিশেছে মস্ত অট্টালিকার দোরগোড়ায়। ফাগুনের শেষ বেলার কোকিলের ডাক শুনতে শুনতে আনমনে মোড়াম বিছানো পথ ধরে হাঁটে সে। স্যার ঠিক এখানেই পড়েছিলেন মিসেস লাহিড়ি। মিত্রের কথায় যেন ঘোর কাটে সামন্তর। মোড়াম বিছানো পথের একপাশে নো এন্ট্রির বর্ডার ঘেরা জায়গাটায় চোখ বুলিয়ে সামনে সুবিশাল লোহার গেটের দিকে তাকায়। এই বড় দরজাটা কি সবসময় খোলা থাকে? না স্যার, এমনিতে বন্ধই থাকে, কিন্তু কাল রাতে কোনোভাবে খোলা ছিল। কারণ মিসেস লাহিড়িকে এখানেই পড়ে থাকতে দেখে কেউ খবর দিয়েছিল। সামন্ত একবার গেটের বাইরে নজর দেয়, ঘাড় ঘুরিয়ে চারপাশ দেখে নিয়ে বলে, যে খবর দিয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? আগে তার ফোনও বন্ধ, আমি দেখেছি স্যার। আর মিস্টার লাহিড়ির লাশ?
ওই তো স্যার, এই বাড়ির দোতলার একদম দক্ষিণের ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমে। মনে হয় স্বামীর অবস্থা থেকে মিসেস লাইরি ভয় পেয়ে গেছিলেন, তাই সাহায্য চাইতে বাড়ির বাইরে আসার পথে এইখানেই সেন্সলেস হয়ে পড়ে গেছিলেন। এখান থেকে ফোন সিগন্যালও ভালো পাওয়া যায় না। বাড়ির দেখাশোনার জন্য যিনি আছেন তার নামটা কি যেন বলেছিলে? তপা নামে একজন, বয়স 80-র ওপর, চোখেও দেখে না, ভালো কানেও শোনে না। ওই যে ওই বাগানের মধ্যে একটা ঘর মতো আছে, ওখানে থাকে। জিজ্ঞেস করে কোনো লাভ নেই, কিছুই তো শুনতে পায় না। সামন্ত পায়ে পায়ে এগোয় লাহিড়ী বাড়ির দিকে। পিছন থেকে মিত্র বলে ওঠে, স্যার এখন তো প্রায় অন্ধকার, কাল সকালে আসলে হয় না স্যার? ও স্যার। না মিত্র, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে বুঝলে। এখন মনে হচ্ছে আমার জয়েনিংটা আজ না হয়ে গতকাল হয়ে গেলেই ভালো হতো। প্রথম থেকেই কেসটা দেখলে খুব সুবিধা হতো। বন্ধ দরজার চাবি ঘুরিয়ে নো এন্ট্রির ব্যারিগেড সরিয়ে সামন্ত লাহিড়ী বাড়ির অন্তরে পা রাখে। রঙিন কাঁচের জানলা চুঁইয়ে যেটুকু আলো এসে ভেতরে পড়ছে তাতেই কেমন যেন ঘোর ধরা বিস্ময় লাগে চোখে। ভিতরে ঢুকতেই বিলাসবহুল লিভিং। সাদা পাথরের মার্বেলে প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায় যেন। মাথার উপর ছাদ জোড়া ঝাড়বাতি। লিভিং রুমের দুপাশ দিয়ে নকশা কাটা সিঁড়ি উঠে গেছে দোতলায়। দোতলায় সার দেওয়া ঘর। মহলের বাইরে সময়ের পলি পড়ে মলিন হলেও কোনো এক অজ্ঞাত কারণে মহলের অন্তঃসজ্জায় তার রেশ অবধি লাগেনি। তবে মহলের ভিতর কেমন যেন ঝিম ধরা শীতলতা। সিঁড়ির দিকে যেতে যেতে সামন্ত বলল, চলো তাহলে দোতলায় ক্রাইম প্লেসটা একবার দেখে আসি, এসো। মিত্র হঠাৎ ফোন কানে ব্যস্ত হয়ে ওঠে। একটা মিনিট, এই ল্যাব থেকে ফোন এসছে মনে হয়। হ্যালো হ্যালো স্যার, বলছি এখানে একদম নেটওয়ার্ক নেই তো, আমি একটু বাইরে থেকে কথা বলে আসছি। মিত্র তড়িঘড়ি আবলুস কাঠের ভারী দরজা ঠেলে বাইরে বেরিয়ে যায়। সামন্ত ওর চলে যাওয়া দেখে বিরক্ত হয়ে মাথা নাড়ায় আর মনে মনে বলে, এই সাহস নিয়ে পুলিশে চাকরি করতে এসেছে অপদার্থ। সামনে সমস্ত লিভিংয়ের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে পা রাখে দোতলার সিঁড়ির প্রথম ধাপে। চুঁইয়ে আসা পড়ন্ত সূর্যের আলোটা ফিকে হয়ে আসে হঠাৎ করে। কড়ি বর্গা দেওয়া ছাদের মোটা দেওয়ালের আচ্ছাদনের বাড়িটার ভিতরে কোথা থেকে যেন স্যাঁতস্যাঁতে শীতল হাওয়া পাক খেয়ে যায়। সামন্তর আত্মবিশ্বাসে মোড়া মেরুদণ্ডটা কি একবারের জন্য কেঁপে ওঠে না? না, এইসবে আমল দেয় না সামন্ত। দৃঢ় পদক্ষেপে দোতলার বারান্দায় এসে দাঁড়ায়। এতক্ষণ অবধি পাখিদের দিনের শেষের কলতান ভেসে আসছিল বাইরে থেকে। হঠাৎ করেই কেমন যেন সব নিস্তব্ধ হয়ে যায়। সামন্ত পায়ে পায়ে এগোয় বারান্দার শেষ প্রান্তের একেবারে শেষ ঘরের দিকে। এই ঘরের সংলগ্ন কলঘরে আত্মহত্যা করেছে লাহিড়ী বংশের শেষ বংশধর। কিন্তু দরজা যে বন্ধ, আর দরজার চাবি মিত্রর কাছে। এবার সামন্তর মনে বিরক্তি গ্রাস করে। সিঁড়ির দিকে এগোতে এগোতে গালমন্দ করে মিত্রকে। কেসটা মিটলে এর ব্যবস্থা আগে করতে হবে। সিঁড়িতে পা রাখার আগেই ক্যাঁচ শব্দে পেছন ঘুরে তাকায় সে। বন্ধ দরজাটা ফাঁক হয়ে গেছে কোনো মতে। সামন্ত অবাক হয়, দরজাটা খোলা ছিল না তো। তবে ভেজানো ছিল নাকি? তালাটা ঝুলছে হাতলের ওপর। বিরক্ত হয়ে মাথা নাড়ায় সামন্ত। শালা, একটা কাজেও মন নেই বেটার। দরজা ঠেলে সন্তর্পণে ভেতরে ঢুকে আসে সামন্ত। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মনে হয় অন্য এক পায়ের শব্দও যেন পিছু পিছু এসে দাঁড়ালো ওর পেছনেই। নিজের অজান্তেই সামন্তর কানের পাশের রোঁয়া জেগে ওঠে।
ডান হাতটা অবচেতনে বের করে আনে রিভলভারটা। সামন্ত রিভলভার হাতে ঘুরে দাঁড়ায়। না, কেউ নেই। মনের ভুল। নিজেকে অন্যমনস্ক করতে করতে ঘরের ভিতরটা খুঁটিয়ে লক্ষ্য করে। ঘরের ভিতরে আধা অন্ধকার। তখন মৃত্যুর গন্ধটা তখনও জমাট বেঁধে আছে অন্ধকার ঘরের কোণে। আন্দাজে আলোর সুইচ খুঁজে আলো জ্বালায়। নিভু নিভু হলদে আলো জ্বলে ওঠে ঘরের সিলিং থেকে। সামন্ত ঘুরে দেখে এই ঘরের অন্তঃসজ্জা অন্য ঘরের থেকে আলাদা। সাবেকিয়ানা ঘেঁষা হলেও আধুনিকতার ছাপ আছে। ঘরের মধ্যে সুবিশাল পালঙ্ক, দেওয়ালে অয়েল পেপারের কারুকাজ, শীততাপ নিয়ন্ত্রণের যন্ত্র, আসবাব, সিলিং লাইট। এছাড়া কলঘরের খোলা জানলা দিয়ে যতটুকু দেখা যাচ্ছে তাতে বেশ বোঝা যাচ্ছে নতুন মালিকের আগমনের সৌজন্যে সাজানো হয়েছিল ঢেলে। পালঙ্কের চাদর এলোমেলো, একটা ইংরেজি বই উল্টে রাখা, যেন এই মুহূর্তেই কেউ শুয়েছিল সেটায় উঠে গেছে কোনো প্রয়োজনে। না, এতে হানাহানির কোনো চিহ্ন নেই। কলঘরের ভিতরে ঢুকতেই মৃত্যুর গন্ধটা তীব্র হয়ে নাকে লাগে। নীলচে এক মায়াময় আলো ছড়িয়ে আছে কলঘর জুড়ে। সবকিছু বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। সুবিশাল কলঘরের একদিকে সাদা পাথরের বিলাসবহুল বাথটব, তাতে তখনও টলটল করছে জল। সামন্ত নিজের মনেই বিড়বিড় করে, তার মানে অধিরাজ লাহিড়ির শেষ বাসনা ছিল শেভিং করে এই টলটলে জলে অবগাহন। হতে পারে সস্ত্রীক, আর যাই হোক, এটা আত্মহত্যা নয়। আমাকে সত্যিটা খুঁজে বের করতেই হবে। কলঘরের প্রতিটা কোণা খুঁটিয়ে দেখে সামন্ত। বাথটবের অন্য দেওয়ালে আয়না আর তার সামনে রাখা স্নানের প্রসাধনী এলোমেলো ছড়ানো। কয়েক ফোঁটা রক্তের দাগ শুকিয়ে লেগে আছে। সামন্ত ঝুঁকে পড়ে রক্তের দাগ পরীক্ষা করে। ঠিক তখনই তার মনে হয় এই কলঘরের ভিতর সে শুধু একা নয়, অন্য কেউ ঠিক ওর মতোই ঝুঁকে পড়ে তাকিয়ে আছে রক্তের ফোঁটার দিকে। সামন্ত চকিতে পেছনে ফেরে আর অন্যবারের মতোই আবিষ্কার করে সে ছাড়া অন্য কেউ নেই, কোথাও নেই। অস্বস্তি লাগে ওর, কিন্তু তদন্ত ছেড়ে ফেলে যাওয়ার লোক সে নয়। আয়নায় বাথটবের প্রতিফলিত অংশের দিকে তাকিয়ে সে এগিয়ে যায় বাথটবের দিকে। বাথটবের সাদা পাথরের মসৃণ কোণে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। সামন্ত চোখ বুজে অনুমান করতে চায় গত রাত্রে এখানে ঘটা ক্রাইম সিনে ঠিক কিভাবে এই দুর্ঘটনা বা অপরাধটা ঘটেছে। লাহিড়ি নিজের মনে শেভিং করছিলেন, এই ফাঁকে ঠিক এই সময় দরজাটা সশব্দে বন্ধ হয়ে যায়। সামন্ত চমকে তাকাতেই সবার আগে চোখ যায় আয়নায় প্রতিফলিত এক বিকৃত প্রতিচ্ছবির দিকে। সেই বিকৃত অপছায়ার উজ্জ্বল দুই চোখের দিকে তাকিয়ে সামন্ত স্তম্ভিত হয়ে যায়। মুহূর্তে ঘোর ভাঙে ওর। আয়নায় কাউকে দেখতে পাওয়া যায় না আর। সামন্ত রিভলভার তাক করে এদিকে ওদিকে তাকায়। না, কল ঘরে সে ছাড়া আর কেউ নেই। দরজা খুলে বাইরে আসে সে। নিচের লিভিংয়েও কেউ নেই। ফিসফিসে গলার স্বর ভেসে আসছে বাইরে থেকে। সামন্ত দরজা ঠেলে মহলের বাইরে আসে। মাথা পুরো ঘাড় চাড়া, কারোর কথা শোনে না। ভর সন্ধ্যাতে ওই জমার দুয়ারে টেনে এনেছে, ছুটিপুটি সব ভোগে গেল সারা। সিগারেটের গন্ধে পেছনে তাকায় মিত্র। সামন্ত ধোয়া ছাড়তে ছাড়তে কাঁধ ছাকায়। আমার নিন্দে হয়ে গেলে এবার কাজের কথায় আসা যাক। মিত্র ফোন হাতে অপদস্থের মতো দাঁড়িয়ে থাকে। তারপর কান চুলকে কোনো রকমে ম্যানেজ দিতে বলে,
কি যে বলেন না স্যার। ইয়ে ওই যে পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে কথা হচ্ছিল। ওহো স্যার 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 হেভি হেভি লিড দিল। কি বললো? শুধু শেভিং রেজারে গলা কেটে মরেনি, মাথার পিছনে করোটে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল, তাই তো? আপনি জানলেন কিভাবে? টোকা দিয়ে ফুরিয়ে আসা সিগারেট ফেলতে ফেলতে সামন্ত বলে, অবজারভেশন মিত্র। ক্রাইম সিন থেকে না পালিয়ে খুঁটিয়ে অবজার্ভ করলে তুমিও দেখতে পেতে। হ্যাঁ স্যার, কিন্তু কজ অফ ডেথ। খসখস ঝাঁটার শব্দে পেছন ঘুরে তাকায় ওরা। সামন্ত দেখে বয়স্ক একজন মহলের পশ্চিম দিকের ঝোপঝাড়ের মাঝের জায়গাটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করছে। কথাগুলো বলেই তারপর একটা ছোট প্রদীপ জেলে তড়িঘড়ি চলে গেল কোথাও। ততক্ষণে আঁধার ঘন হয়ে এসেছে। মিত্র বলল, সেই বুড়োটা স্যার, যেটা বাড়ি আগলে পড়ে থাকে আর রোজ এই বাতি জ্বালায়। আপনি বললে এই মালটাকে তুলে একবারে। বাজে বকো না তো, কাজের কথা বলো। কজ অফ ডেথ কি? ও হ্যাঁ স্যার, কজ অফ ডেথ বলছে কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট? স্ট্রেঞ্জ। উনি এখনো পুরোপুরি স্টেবল হননি, ভীষণ একটা ট্রমাতে আছেন। আমার মনে হয় সেখান থেকেই স্কিজোফ্রেনিয়া ট্রিগার করেছে আবার। তবে আমাদের মনে হয় সবটাই সাময়িক। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ব্যাপারটা নিউট্রাল করে আনার। তবে আপনাদের আমি রিকোয়েস্ট করছি, ওনাকে অযথা ডিস্টার্ব করবেন না। এটা কিন্তু রিয়াকশন খারাপ হতে পারে। সাইকিয়াট্রিস্ট বাসুর কথা মন দিয়ে শুনে সুদীর্ঘ শ্বাস ফেললেন ইন্সপেক্টর সামন্ত। বুঝতে পারছি, কিন্তু আমাদের কাজটাই যে বাজে ডাক্তার। ওপর মহল থেকে বাজে চাপ আছে, নাহলে ওনার সঙ্গে আমি এখনই কথা বলতে আসতাম না। বুঝতেই তো পারছেন, ঘটনার একমাত্র উইটনেস। তবে চিন্তা করবেন না, আমি ওনাকে বিন্দুমাত্র বিরক্ত করব না। হোপ সো। কাঁধ ঝাঁকিয়ে ব্যস্ত ভঙ্গিতে ডক্টর বাসু বেরিয়ে আসেন কেবিন থেকে। চোখের ইশারায় মিত্রকে আসতে বলে সামন্ত কেবিনের দরজা খুলে ভেতরে আসে। কেবিনের বেডে হেলান দিয়ে মাথা ঝুলিয়ে বসে আছে যে তার সঙ্গে 3-2 আগে দেখা বছর 30-এর মেয়েটার মুখের সাদৃশ্য প্রায় ফিকে হয়ে এসেছে। এ কদিনেই শরীরটা শুকিয়ে গেছে কেমন। মাথা নিচু থাকায় সবটা ঠিক ঠাউর হয় না, তবে তাতেও যে উদ্বিগ্নতার রেশ লেগেছে সেটা অনুমানেই বোঝা যায়। মেয়েটির 2টি হাত বেডের সঙ্গে দুদিকে বাঁধা, পা দুটো কেমন গুটিয়ে রেখেছে বুকের কাছে। কেবিনের অন্য দিকের চেয়ারে বসা বয়স্কা নার্সটি এসে মিসেস লাহিড়ির হাতের বাঁধন খুলতে খুলতে বললেন, কিছুই তো বলছে না, মাঝে মাঝেই ফিট হয়ে যাচ্ছে, চিৎকার করছে, এমন কষ্ট হচ্ছে খুব, চোখে দেখা যায় না, বেচারি। এই যে শোনো, শুনতে পাচ্ছ? দেখো তোমার সঙ্গে দেখা করতে কারা এসেছেন, তাকাও। কিছু বাদে মিসেস লাহিড়ি মলিনতা মাখা ক্লান্ত দুটো চোখ তুলে তাকালেন ইন্সপেক্টর সামন্তর দিকে। সঙ্গে সঙ্গেই বিষণ্ণতা যেন শামিয়ানা বিছিয়ে দিল কেবিনের ঘর জুড়ে, সঙ্গে ইন্সপেক্টরের মনেও। নার্স ওর কানের কাছে মুখ এনে বললেন, উনি তোমার সঙ্গে কথা বলবেন, শান্ত হয়ে উত্তর দেবে, কেমন? কষ্ট পেলে এই বেলটা বাজিও, আমি বাইরেই আছি। নার্স বাইরে চলে যান। মিসেস লাহিড়ির ঘাড়টা আবার নুইয়ে পড়ে। বেডের পাশে থাকা চেয়ারটা টেনে নিয়ে বসে সামন্ত। গলাটা পরিষ্কার করে নিয়ে জিজ্ঞেস করে, এখন কেমন আছেন আপনি? উত্তর আসে না। সামন্ত খানিক অপেক্ষা করে আবার প্রশ্ন করে, দেখুন, আমি আপনার মনের অবস্থাটা জানি, শুধু কয়েকটা কথা জানতে চাই। আপনার ইচ্ছে হলে বলবেন, না হলে আমি বিরক্ত করব না।
চলে যাব, কথা দিচ্ছি। এই কথার মাঝেই সামন্ত লক্ষ্য করে মিসেস লাহিড়ী ভীত চোখে চারপাশে দ্রুত চোখ বুলিয়ে কি যেন দেখার চেষ্টা করছে। ঠোঁটটা কাঁপছে। কিছু কি বলার চেষ্টা করছেন? সামন্ত কথা থামিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ, কিছু বলবেন? মিসেস লাহিড়ী ভীত চোখে শুকিয়ে আসা ঠোঁটে অস্ফুট স্বরে কিছু বলতে চায়। এখানে মেরে ফেলবে, এখানে মেরে ফেলবে। কে? কার কথা বলছেন আপনি? কে মেরে ফেলবে? মিসেস লাহিড়ী নিজের কাঁপতে থাকা দুটো হাত জড়ো করে আনে বুকের কাছে। ওর শরীরটা সামনে পেছনে দুলতে থাকে। ওদি জানে, ও সব জানতো, সব জানে। কেউ বা কারা কি আপনাদের কোনো থ্রেট দিয়েছিল? মিস্টার লাহিড়ীর কোনো শত্রু? মৃত্তিকার কানে কথাগুলো পৌঁছায় কিনা বোঝা যায় না। বিস্ফারিত চোখে সে তাকিয়ে থাকে সামনে। সামন্ত মৃত্তিকার আকস্মিক এই অভিব্যক্তিতে অবাক হয়। কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? মিসেস লাহিড়ী উত্তর দেয় না। সামন্তর দিকে একবার তাকিয়ে কি যেন বিড়বিড় করে তারপর আঙুল তুলে সামনে দেখায়। কেবিনের আলো কমে এলো নাকি ঘরের বাতিগুলো অস্পষ্ট? সামন্তর কাছে সবকিছু হঠাৎ করে কেমন ঝাপসা হয়ে আসে। মিসেস লাহিড়ীর কম্পমান আঙুলের নির্দেশে সে সামনে তাকায়। পর্দার আড়ালে ওটা কি? আচমকা আর্তনাদ করে ওঠে মিসেস লাহিড়ী। বেড সাইড টেবিল থেকে হাতের সামনে যা পাচ্ছে ছুঁড়ে দিচ্ছে সেদিকে। যাও, চলে যাও, চলে যাও, আমি আর পারছি না, চলে যাও, চলে যাও। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল সামন্ত। তারপর নিজেকে সামলে নিয়ে ছুটে গেছিল কেবিনের বাইরে। ডাক্তার যতক্ষণে এসেছিল ততক্ষণে মৃত্তিকার শরীরটা নিস্তেজ হয়ে লুটিয়ে পড়েছে বিছানার উপর। স্যার, ব্যাপারটা বুঝুন, আমাদের কাজটাই এটা। এতে তো হার্মলেস কিছু নেই, আমরা সার্টিফাইড। এই দেখুন সার্টিফিকেট। অল্প বয়সী ছেলেটা পিঠ ব্যাগ থেকে একটা সার্টিফিকেট বের করে এগিয়ে দেয়। মিত্র একবার ভিতর ঘরের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলে, এই দেখুন, কেস নিয়ে এমনিতেই ঘেঁটে আছে। অযথা এসব কথা বলে না সময় নষ্ট করতে যাবেন না। যান। স্যার, একবার আমাকে স্যারের সঙ্গে কথা বলতে দিন, আমি কথা দিচ্ছি বেশি সময় নেব না। না, এখন কথা বলা যাবে না, স্যার ব্যস্ত। আপনি বরং এই আপনার নাম ফোন নাম্বার এখানে লিখে যান তো। ছেলেটা নাম ফোন নাম্বার লিখে দাঁড়িয়ে থাকে। সামন্তর অন্যমনস্ক চোখ ছুঁয়ে যায় বাইরে। কিছু কথা কানেও যায় কিন্তু শ্রুতিগোচর হয় না। তার মনের সম্পূর্ণ নিবেশ ঘটেছে মোবাইলের রেকর্ডারে। কাল সন্ধেয় মিসেস মৃত্তিকা লাহিড়ীকে নিজের চোখে দেখে আসার পর থেকে কেমন যেন মাথার মধ্যে সবকিছু ঘেঁটে যাচ্ছিল। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি সে। একটা সুস্থ স্বাভাবিক মানুষ যে কিনা নিজেই মনের ডাক্তার, সে এই জটিল মনস্তাত্ত্বিক ব্যাধির জালে শেষ অবধি কেমন করে জড়িয়ে গেল? অতিপ্রাকৃত কিছুর অস্তিত্ব পুলিশ হিসাবে শুধু নয়, সাধারণ মানুষ হিসাবেও সে স্বীকার করতে চায় না। সারা রাত ইন্টারনেট ঘেঁটে অনেক তথ্য জেনেছে সামন্ত। জেনেছে এই ধরনের ঘটনা বিরল হলেও অস্বাভাবিক নয়। দেশে বিদেশে নানান জায়গায় ছড়িয়ে আছে এর বিবৃতি। কিন্তু আইন মানবে কেন? সেও বা মানতে পারছে কই? তাই সকাল হতেই চলে গেছিল লাহিড়ী বাড়ির দরজায়। সে বাড়ির কি যেন এক মোহ টান ছিল সামন্তকে। দেখা হয়েছিল তপা বুড়োর সঙ্গে। নিজের মনে বকবক করতে করতে বাড়ির আগাছা পরিষ্কার করছিল তখন। সামন্ত গিয়ে দাঁড়িয়েছিল ওর পেছনে। এই যে মশাই, শুনতে পাচ্ছেন? না, কথা কানে যাচ্ছিল না তার। নিবিষ্ট চিত্তে দেওয়ালের গা থেকে আগাছাগুলো টেনে টেনে তুলছিল তখন।
সামন্ত কাঁধে হাত রাখতেই চমকে উঠে তাকিয়েছিল। কে কে? আমি ইন্সপেক্টর সামন্ত। খানিক গলা তুলেই বলেছিল সামন্ত। বুড়ো লোকটা অবাক হয়ে তাকিয়েছিল ওর দিকে, তারপর হাত জোড় করে বলেছিল, আর কেন পিছনে পড়ে আছো? কতবার কয়েছি সে বাড়ি অভিশপ্ত, কেউ আসিস নে, কেউ কথা শুনলানি। একে একে সব শেষ হয়ে গেল, কত লোক এলো গেল, বাড়ির গায়ে হাত ছোঁয়াতে পারিনি কেউ। তুমি প্রাণ হাতে আবার কেন এইছ? চলে যাও, চলে যাও, তার নাকে একবার গন্ধ গেলি আর রক্ষে থাকবে নি। চলে যাও। জনে জনে করে কাউরে বাঁচাতে পারিনি গো, তোমারে হাত জোড় করছি, চলে যাও। দাঁড়ান, শুনুন, আপনি কাকে ভয় পাচ্ছেন? আমাকে খুলে বলুন। কেউ জানে না, সে সত্য কেউ জানে না। এ বাড়ি সেই সত্যরে গিলি খেয়েছে আর আমারে রেখে গিয়েছে পাহারা দিতে। সামন্ত সামনাসামনি তাকায় বুড়োর দিকে, সোজাসুজি প্রশ্ন করে, সেরাতে কি হয়েছিল তবা বুড়ো? কে মারলো এ বাড়ির শেষ উত্তরসূরিকে? মরণ, মরণ। সামন্ত বোঝে লোকটা সব জানে কিন্তু কিছু বলবে না, তাই শান্ত স্বরে বলে, আপনি সবটা ঠিক করে না জানালে থানায় নিয়ে যেতে বাধ্য হব। আবার থানায় নিয়ে কিছু হবে নাই, পারলে মহলটারে নিয়ে যাও, পারবা? সামন্তকে এক রহস্যের জালে জড়িয়ে রেখে ফিরে গিয়েছিল বুড়ো। যেতে যেতে বিড়বিড় করেছিল, বড় মা, তোর কপালে এত বিষ কেন রে? তো বিষ স্যার একটু সময় হবে? সামন্ত বিরক্ত হয়ে তাকায়। মিত্র এসে ঢুকেছে, সঙ্গে সেই ছেলেটা। কি চাই? এই ছেলেটি আপনার সঙ্গে কথা বলতে চায়। অনেকবার বলেছি, কিছুতেই কথা শুনছে না। কেন, কি বলছেটা কি? বিরক্ত হয়ে ফাইলের পাতায় চোখ রাখে সামন্ত। মিত্র ছেলেটার বর্ণনা দিতে চায়, সঙ্গে ছেলেটাকে থামিয়ে দিয়ে বলে, হ্যালো স্যার, আমি নিকেল, স্পিরিট হান্টার। স্পিরিট হান্টার মানে? ইয়েস স্যার, আমরা আপনারা এখন যে সেন্সেশনাল কেস নিয়ে কাজ করছেন সেটা সলভ করতে, বলতে পারেন আপনাকে হেল্প করতে এসেছি। আচ্ছা, কীরকম শুনি? সামন্ত গালে হাত দিয়ে আগ্রহ নিয়ে তাকায়। ছেলেটি হাত নেড়ে বোঝায়, স্যার জানি কেসটা এখনও সলভ হয়নি, আপনারা ভীষণভাবে ঘেঁটে আছেন। একে তো লাহিড়ি বাড়ির কেচ্ছা শুনে কেউ ওদিকে যেতে চায় না, তারপর জলজান্ত লোকটার সাডেন ডেথ শুনেছি, ওনার মিসেসও খুব শকে আছেন। কেসটা যে স্বাভাবিক নয় সেটা আমি আগেই বুঝেছিলাম। স্যার আমাকে একটা সুযোগ দিন, ওই বাড়িতে কয়েকটা ঘন্টা কাটালেই আমি বুঝে যাব যে সেখানে সত্যি সত্যি কোনো স্পিরিট আছে কিনা। যদি কিছু থেকে থাকে সেটা তো আলাদা ব্যাপার, আর যদি কিছু না থেকে থাকে তাহলেও আপনারা বুঝে যাবেন যে ব্যাপারটা খুন। আর সেটা আপনি প্রমাণ করবেন কিভাবে? স্যার আমার কাছে স্পেশাল গ্যাজেটস আছে, যেখান থেকে খুব সহজেই ওদের অ্যাপিয়ারেন্স আমি ক্যাচ করতে পারি। এই কেসটা নতুন নয়, পুনের সেই ফ্যাক্টরি কেসটা মনে আছে স্যার? ওই যে অ্যাবান্ডেন্ট হয়ে পড়েছিল 30 বছর, লোকে দিনের বেলায় ওদিকে যেত না, মাসে একটা মার্ডার তো বাঁধা ধরা ছিল, কে করছে কেন করছে কিছুই বুঝতে পারেনি। আমার টিম স্যার এক রাতের মধ্যে প্রুভ করে দিয়েছিল যে ওই ফ্যাক্টরির ভেতর স্পিরিট আছে, তা থেকে মুক্তির উপায়ও করে এসেছি। 1 বছরের মধ্যে সেখানে এখন কত বড় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে স্যার, একবার সুযোগ দিয়ে দেখুন। ধরুন আপনি প্রমাণ পেয়েও গেলেন সত্যি সেখানে আপনি যা বলছেন, ওই স্পিরিট বা আত্মা বা প্রেতাত্মা আছে, আইন তো মানবে না। কি বলবেন আপনি? একটা প্রেতাত্মা লাহিড়ি বাড়ির শেষ বংশধরকে খুন করেছে, প্রমাণ কই? শুধু তাই নয়, আমিও। বলতে গিয়েও চুপ করে যায়। সে কি সত্যি নিজেও কিছু উপলব্ধি করেনি? ফাঁকা ঘরে সেদিন কার উপস্থিতি অনুভব করেছিল? বুড়ো তপা কার কথা বলে? আর মিসেস সান্যাল?
সামন্তকে গম্ভীর মুখে ফাইল নাড়তে দেখে মিত্র তাড়া দেয়। শুনলেন তো? এবার দয়া করে যান, বেশি বিরক্ত করলে কিন্তু। ছেলেটা পিঠ ব্যাগের হ্যান্ডেল শক্ত করে ধরে উঠে দাঁড়াতে দাঁড়াতে মরিয়া হয়ে বলে, একবার চান্স দিয়ে দেখতে পারতেন স্যার। বললাম তো হবে না, ওরা তো উনি জানিয়ে দিতেন। যান। ছেলেটা হতাশ হয়ে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে সামন্ত বলে ওঠে, এই যে 2 দিন বাদে ফোন করো, আমি ওপরতলা থেকে পারমিশন করিয়ে নিই। দু চোখ ভরা বিস্ময় নিয়ে ঘুরে দাঁড়ায় ছেলেটা। স্যার? আর কথা নয়, 2 দিন বাদে ফোন করবে। আর হ্যাঁ, টিমের বাকি কাউকে চাই না, শুধু একজন। শুধু আমি ম্যানেজ করে নিতে পারবো স্যার, কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। থ্যাংক ইউ স্যার। নিকেল দরজা ঠেলে বেরিয়ে আসে। মিত্র অবাক হয়ে বলে, কি স্যার, আপনি এইসব ছেলেপিলেকে পাত্তা দিয়ে মাথা তুলছেন? ফাইলের নির্দিষ্ট জায়গায় পেন ঠুকতে ঠুকতে সামন্ত মাথা নাড়ায়। স্যার, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি ওর সঙ্গে কি বলে স্পিরিট হান্ট করতে যাবেন? ফাইল থেকে মুখ তুলে সামন্ত আনমনে দরজার দিকে তাকায়। এই বাড়িতে কিছু একটা তো আছে মিত্র, সেটা জানতে গেলে কিছুটা সময় ওই বাড়িতে গিয়ে থাকতে হবে। যা রটে তা কি সত্যি না রটনা, সেটা জানতেই আমি ছেলেটাকে হ্যাঁ বলেছি। না, ওর ওপরে আমার বিশ্বাস নেই। আমার বিশ্বাস শুধু আমার এই 2 চোখ আর কানকে। নাইট শিফট। ফাঁকা করিডর ধরে হাঁটতে হাঁটতে একবার থমকে পেছনে তাকায় দয়মন্তী। প্যাসেজের লাইটগুলো নিভিয়ে কেবিনের দরজা ঠেলে ঢোকার আগে ড্রেসের পকেটটায় আর একবার হাত বুলিয়ে নেয়। তারপর সেই হাত মাথায় ঠেকিয়ে প্রণাম করে। কেবিনের দরজা খুলতেই চমকে যায়। কেবিনের ভেতরে অন্ধকার। আগের শিফটের নার্সের ঘুমে কাতর শরীরটা চেয়ারে কেমন যেন বেঁকে আছে। বেডে মৃত্তিকা নেই। দয়ামন্তীর বুক কেঁপে ওঠে। ঘুমে নেতিয়ে থাকা নার্সকে ধাক্কা দিয়ে জাগায় সে। এই চন্দা, চন্দা, এই চন্দা, ওঠ ওঠ ওঠ, ম্যাডাম কোথায়? হ্যাঁ, ম্যাডাম কোথায়? ছন্দা ঘোর লাগা চোখে তাকায়। মুখের নাল মুছতে মুছতে বলে, কি হয়েছে দিদি? সর্বনাশ হয়েছে, ম্যাডাম কই? ততক্ষণে ঘুম ছুটে গেছে ছন্দার। লাফিয়ে উঠে এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে বলে, আমি তোমায় আগেই বলেছিলাম বউটার কিছু একটা হয়েছে। ও ঠিক না, মাঝে মাঝে কেমন করে তাকায়, কেমন করে কথা বলে, যেন যেন মনে হয়। দয়মন্তী বাথরুমের দরজা খুলে ভেতরে দেখতে দেখতে বলে, ছন্দা চুপ করে ওনাকে আগে খোঁজ, নয়তো বিপদ হয়ে যাবে। ছন্দা উত্তর দেয় না। বোবা চোখে তাকিয়ে থাকে ব্যালকনির দিকে। ছন্দাকে অনুসরণ করে দয়ামন্তী কেবিনের লাগোয়া ব্যালকনির দিকে তাকাতেই তার হাত পা ঠান্ডা হয়ে যায়। মৃত্তিকা ব্যালকনির কিনারায় ঝুঁকে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে, পায়ের এক চুল এদিক ওদিক হলেই দয়মন্তী পায়ে পায়ে এগোয় ওর দিকে। সন্তর্পণে টেনে ধরে মৃত্তিকার জামার একটা অংশ। এই এই এই, কি করছো? হ্যাঁ, নেমে এসো, নেমে এসো, নেমে এসো। ও ও ডাকে, ও ডাকে, ও ডাকে। কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? কেউ নেই, নেমে এসো, নেমে এসো বলছি। দয়মন্তী হাত ধরে টানে। মৃত্তিকা মরা গাছের মতো কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। ওকে ওকে নিয়েছে, এবার এবার আমাকে নিতে এসেছে। আমাকে আমাকে যেতে হবে, ডাকছে। ওকে নিয়েছে, এবার আমাকে নিতে এসেছে। আমাকে। মৃত্তিকা ধীরে ধীরে
নিজের বাঁ পাটা শূন্যে তুলে ধরে শরীরটা বাঁকিয়ে দেয় আরো। দয়ামন্তী ইশারা করতেই ছন্দা এসে মৃত্তিকার শরীরটা দু হাতে শক্ত করে ধরে দুজনে মিলে টেনে নামিয়ে আনে নিচে। ছটপট করতে করতে ভয়াবহ চিৎকার করে ওঠে মৃত্তিকা। দুজনে কোনো মতে সামলে ধরে ওকে বিছানায় শোয়ায়। দয়ামন্তী বলে, ডক্টর বসুকে খবর দে, এক্ষুনি খবর দে। ছন্দা বেরিয়ে যেতেই দয়ামন্তী দ্রুত তার ড্রেসের পকেট থেকে বের করে আনে ফুল সমেত একটা মাদুলি। ফুলটা মৃত্তিকার মাথায় ছোঁয়াতেই ওর শরীরটা কেঁপে উঠে শান্ত হয়ে যায় আবার। তুমুল অশান্ত মৃত্তিকা হঠাৎ নুইয়ে পড়ে দয়ামন্তীর কোলে। মাথায় হাত বোলাতে বোলাতে দয়ামন্তী বলে, আর চিন্তা করো না, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এবার থেকে তুমি সুস্থ হয়ে যাবে। আমি তোমার জন্য মাদুলি এনেছি, বুঝলে? হাতে ধরা মাদুলিটা যখন মৃত্তিকার কোমরে পরিয়ে দেয় ও, তখন মৃত্তিকা গভীর ঘুমে জড়িয়ে। দয়ামন্তী ওর মুখের ওপর ঘামে ভেজা চুল সরিয়ে দিয়ে ধীরে ধীরে হাত বোলায়। অসহায় মৃত্তিকার দিকে তাকিয়ে দয়ামন্তীর মনের মধ্যে একটা মাতৃস্নেহ জেগে ওঠে। সে বুঝেছিল এ রোগের লক্ষণ অন্য, এ রোগ ওষুধে সারানোর নয়, কোনো কুশক্তির প্রভাব পড়েছে ওর ওপর। তাই ছুটে গেছিল এমন একজনের কাছে, যার কাছে এই সব কুশক্তিকে জব্দ করার ফন্দি ফিকির স্বপ্নস্বী। আজ মৃত্তিকার ঘুমন্ত মুখের দিকে চেয়ে স্বস্তির শ্বাস ফেললেন বৃদ্ধা। অভাগী মেয়েটা এবার সুস্থ হয়ে উঠবে, তারপর একদিন ফিরে যাবে নিজের ঘরে। তা যাক, কিন্তু মেয়েটা ভালো হোক আগে। দরজা ঠেলে ব্যস্ত পায়ে ডাক্তার ঘরে এসে ঢোকেন। মহলের সামনে এসে থমকে দাঁড়ায় নিকেল। ভরা জ্যোৎস্নার মাঝে এক বুক রহস্য নিয়ে দাঁড়িয়ে থাকা বাড়িটা কেমন যেন রূপকথার নীলচে মায়াময় জগৎ মনে হয়। ভিতরে এসো, তাহলে বুঝবে। তখন তুমি নিজেও ভুলে যাবে এই বাড়িতেও খুন হতে পারে। স্যার বলছিলাম, একবার ভেবে নিলে হতো না? এতে ভাবার কি আছে মিত্র? ভেবে নাও, একঘেয়েমি এই চাকরি জীবনে একটু অ্যাডভেঞ্চার হতে চলেছে। মিত্র কাঁপা কাঁপা হাতে দরজা খুলতে খুলতে বলে, স্যার স্যার বাড়িতে বউ বাচ্চা আছে। আসার সময় বউ বলেছে স্যার কালকে খাসি রাঁধবে, নিয়ে যেতে। কেসটা ক্রাইম ব্রাঞ্চে গেলে খাসি হাতে সকালে বউয়ের আর হাসি মুখ দেখতে পাবে না মিত্র। তার থেকে বরং ভয় না পেয়ে একটু মন দিয়ে কাজটা করো। নিকেল মহলের ভেতর ঢুকে এক চক্কর দিয়ে নেয়। ওর উচ্ছ্বাসিত মুখের দিকে তাকিয়ে সামন্ত বলে, কি হে, কাজ হবে তো? একদম স্যার, আমি নিচে এই লিভিং আর ওপরের প্রতিটা ঘরে একটা টেম্পোরারি ক্যামেরা লাগিয়ে নেব। তারপর পিঠ ব্যাগ থেকে গোটা কয়েক যন্ত্রপাতি বের করতে করতে বলে, আচ্ছা, মিসহ্যাপটা ঠিক কোথায় হয়েছিল? মিত্র আঙুল তুলে ওপরের ঘরে দেখায়। ওই ওপরের শেষের ঘরের বাথরুমে যাও, গিয়ে দেখে এসো। নিকেল স্বতঃস্ফূর্তভাবে উঠে যায় ওপরে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে মিত্র বলে, কে জানে বাপু, এদের বুকে এত সাহস কিভাবে আসে কে জানে। সামন্ত চেয়ারে হেলান দিতে দিতে বলে, এর কোনা ভাগ তোমার মধ্যে থাকলে তবে এ বাড়িতে এভাবে আসতে হতো না। কথা বলতে বলতেই সামন্তর চোখ যায় জানলার দিকে। ওপাশে একটা কালো ছায়া যেন সরে গেল হঠাৎ। সেদিকে ছুটে যায় সামন্ত। স্যার, আমাকে একা ফেলে যাবেন না স্যার। সামন্তর পেছন পেছন ছোটে মিত্র। দরজা খুলে বাইরে আসতেই তপা খুঁড়োর খুকখুকে কাশির শব্দ পাওয়া যায়।
সামন্ত এগিয়ে যায়। আপনি এত রাতে এদিকে কি করছেন? রাতে না এখানে আসা বারণ। বোঝো শালা, আমরা মরছি ভূতের ভয়ে। স্যার স্যার রে, একে আগে গেলে বলুন তো, বেটা নিজের রহস্য সেজে ঘুরে বেড়ায়। এই সব জানে বলিলাম স্যার, সব জানে। এক্ষুনি আমার জীবনটা আমার যে মরেও মুক্তি নাই। এ মহলের মতো সেও আমার বাপ 14 পুরুষে বাঁধায় রাখছে। আমি শুধু এর পাহারা দিই আর ওর গ্রাসের সতর্ক করি। কেউ শোনে না। আজও গ্রাস হবে মারে, আজও গ্রাস হবে মারে। আমার মুক্তি দে। ও খেপা। মিত্র সিগারেট ধরাতে গিয়েও সামন্তর মুখের দিকে তাকিয়ে সেটা আবার বাক্সে পুড়ে নেয়। সরি স্যার। সামন্ত এক মনে একটা সিগারেট ধরিয়ে বলে, সত্যি সব কিছু কত বিচিত্র, তাই না? আচ্ছা মিত্র, মিসেস লাহিড়িকে দেখে তোমার একবারও মনে হয়েছিল তিনি আবারও সুস্থ হতে পারেন? ডক্টর যেদিন অ্যাসাইলামের কথা বললেন, আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। উনি কিছু বললেন? বললেন, বড় অদ্ভুত ছন্নছাড়া কথাবার্তা। আজ সকালেই মিসেস মৃত্তিকা লাহিড়ির সঙ্গে দেখা করতে গিয়েছিল সামন্ত। মৃত্তিকা তখন ক্লান্ত চোখে তাকিয়েছিল কাঁচের বাইরের পৃথিবীর দিকে। সামন্ত জিজ্ঞেস করেছিল, এখন কেমন লাগছে? বেঁচে আছি। জানি এটা জিজ্ঞাসাবাদের জন্য সঠিক সময় নয়, তাও এসব করতে হচ্ছে, বুঝতেই পারছেন। আচ্ছা বলছিলাম, সেদিন রাতে ঠিক কি হয়েছিল? মানে মিস্টার লাহিড়ি কিভাবে মারা যান? কিছুক্ষণ চুপ করে বসেছিল মৃত্তিকা, তারপর বলেছিল, বাড়ির ইতিহাসটা ওই আমাকে বলেছিল। বাড়িটা নিয়ে জানি না কেন ও এত বায়াসড। আমরা এখানে ফিরতাম না জানেন, কিন্তু প্রমোটাররা বাড়িটার জন্যে অনেকবার যোগাযোগ করত। রাজ সব কিছু নিয়ে টেনশন করতো ভীষণ। আমাকে সব কিছু না বললেও আমি বুঝতে পারতাম বাড়ির হিস্ট্রিকে কেউ মিসইউজ করে বাড়িটাকে অ্যাবান্ডান্ড বা হন্টেড বলে বদনাম করছে। রাজ কিছুতেই সেটা মেনে নিতে পারেনি। আমাকে বলল কলকাতায় গিয়ে কদিন থাকতে হবে। বাড়িটার সম্বন্ধে সব কিছু যে রটনা সেটা প্রমাণ করতেই এসেছিল। অনেকবার বারণ করেছিলাম, কিন্তু কিছুতেই শুনল না, কিছুতেই না। মৃত্তিকা থেমে গিয়েছিল, ওর গলা পুজে এসেছিল, কথা বলতে কষ্ট হচ্ছিল ভীষণ। সামন্ত অপেক্ষা করেছিল ধৈর্য ধরে, গ্লাসের জলে গলা ভিজিয়ে। তারপর সে বলেছিল, বাড়িটা প্রথম থেকে আমার কাছে আনক্যানি লেগেছিল। আমার ভালো লাগেনি, কেমন একটা দম বন্ধ লাগতো। তারপর ওই লোকটা, কি যেন নাম, টপা বুড়ো? হ্যাঁ, সারাক্ষণ চলে যেতে বলতো, শুধু ওর দিকে তাকিয়েই আমি থেকে গেলাম। রাতে স্নান করা ওর বরাবরের অভ্যেস। সেদিন রাতে ও বাথরুমে গেল, আমি বিছানায় বই পড়ছিলাম। হঠাৎ নিচের দরজায় ধাক্কার শব্দ। আমি 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 ছুটে নিচে গেলাম। দরজায় ওই পুরো লোকটা ছিল। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। ও বলল, এক্ষুনি চলে যাও। আমি বুঝতেই পারছিলাম না কি করব। এর মধ্যে হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে ও চিৎকার করে উঠল। আমি ছুটে উপরে যাই আর দেখি মাটিতে পড়ে আছে, চারিদিকে রক্ত। এক হাতে রেজার আর
গলাটা। কথা বলতে বলতে মৃত্তিকার মুখ ক্রমশ লাল হয়ে উঠছিল, শ্বাস বন্ধ হয়ে বুকটা ফুলে উঠছিল। সামন্ত ব্যস্ত হয়ে জিজ্ঞেস করেছিল, আপনি ঠিক আছেন তো মিসেস লাহিড়ী? আমি ডাক্তারকে ডাকছি। হাত নাড়িয়ে নিষেধ করে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়ে মৃত্তিকা বলেছিল, ও বলেছিল লাহিড়ী বংশের কেউ 30 বছরের বেশি বাঁচে না। আমি ওকে বাঁচিয়ে রাখতে পারলাম না। সেই অভিশাপ সত্যি ওর প্রাণ কেড়ে নিল, আমারও নেবে। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? হতেই পারে সে রাতে অন্য কেউ সেই ঘরে উপস্থিত ছিল, সুযোগ বুঝে আপনার স্বামীকে খুন করে। কেউ ছিল না সে ঘরে। আয়নায় একটা মুখ। আমাকেও মেরে ফেলবে। আমিও বাঁচব না। না না, কিচ্ছু হবে না আপনার, আমরা আছি। দেখুন, ওনার সঙ্গে এতক্ষণ কথা বলা যাবে না। ওনার শারীরিক অবস্থা ভালো নয়। দয়মন্তী এসে সতর্ক করেছিল। অগত্যা ফিরে আসতে হয়েছিল ওকে। দোতলার ঘরের দরজা খুলে হলুদ ফিতের সতর্কবাণী পেরিয়ে ঘরের ভেতর পা রাখতেই কেমন হিম শীতল নীরবতা কাঁপিয়ে দিল নিকেলের শরীর। ফোন বের করে কাকে যেন বারদুই ফোন করার চেষ্টা করে। ফোন না পেয়ে বিরক্ত হয়ে ঘরের আলো যখন জ্বালাতে যায় তখনই অনুভব করে ওর পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। পেছন ফিরে তাকিয়ে কাউকে দেখতে পায় না। না, এই অনুভূতি ওর কাছে নতুন কিছু নয়, কিন্তু আজ শরীরটা ভার লাগে নিকেলের। ব্যাগ থেকে রেডিয়েটরটা বের করে আনে চটপট। অশরীরীর উপস্থিতি টের পেলে রেডিয়েটরের 3টে বোতামের শেষ আলোটা লাল হয়ে জ্বলে। অশরীরীর নিকটে এলেই এই লাল আলোটা 3টে বোতাম ছুঁইয়ে তীব্রভাবে জ্বলবে, নিভবে। নিকেল দেখে রেডিয়েটরের লাল আলোটা জ্বলে উঠেই নিভে গেল। নিকেলের কপালের কোণায় ঘাম জমে। ফোন বের করে আবার ফোন করতে চায় কাউকে, কিন্তু না, এবারেও ফোন লাগছে না। নিকেল বিরক্ত হয়। হাতের ধরা রেডিয়েটরটা আর কিচ্ছুর জানান দিচ্ছে না এখন। মেশিনটা বন্ধ করতে চায় নিকেল, কিন্তু বন্ধ হয় না। উল্টে কেমন যেন একটা জান্তব শব্দে কেঁপে ওঠে ওটা। এটা আবার কি হলো? হাতের চেটোয় বারদুই ঠুকতেই শব্দটা বন্ধ হয়ে যায়। চাপা কান্নার শব্দ ভেসে আসে কোথা থেকে যেন। ফোনের অ্যাপ অন করে ক্যামেরার লোকেশন দেখতে থাকে নিকেল। না, কোনো ক্যামেরাতেই কিছুর অস্তিত্ব জানান দিচ্ছে না। নিকেলের ঠোঁটের কোণায় হাসি খেলে যায় হঠাৎ। স্বস্তির শ্বাস ফেলে ফোন বের করে কাকে যেন মেসেজ করে। তারপর হলদে ফিতের ঘরে ফিরে খাটের ওপর শরীরটা বিছিয়ে দেয় আরাম করে। এখন কিছুক্ষণ বিশ্রাম। যত কাঁদবি কাঁদ। কান্নার শব্দটা থামে না, বরং দমকে দমকে বাড়ে। পাশে থাকা রেডিয়েটরটা আবার যান্ত্রব শব্দ শুরু করে। নিকেল ওটা হাতে নিতেই চমকে ওঠে। রেডিয়েটরের লাল আলোটা দ্রুত ওঠানামা করছে, তার মানে অশরীরী আশেপাশেই আছে। নিকেল ধর্মড়িয়ে উঠে বসে, দ্রুত এদিক ওদিক তাকায়। ঘরটার ভিতরে এখন হিমযুগের শীতলতা। এই শীতলতা নিকেল ভালো করেই চেনে, কিন্তু এখন হিসেব মেলে না যেন ওর। হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে নিকেল। ফোন করতে গেলে এবার ফোনটা বেজে ওঠে। হ্যালো হ্যালো হ্যালো। ঠিক সেই মুহূর্তেই ঘাড়ের কাছে অনুভব করে একটা শীতল নিঃশ্বাস। নিকেল ফিরে তাকায় না। বিড়বিড় করে অস্পষ্ট মন্ত্রোচ্চারণ করতে করতে পায়ে পায়ে সিঁড়ির দিকে এগোয়। শুনতে পায় কেউ যেন পেছন থেকে ওর নাম ধরে ডাকছে। সে স্বরের এমনই সম্মোহনী শক্তি যে নিকেল এক
পাও এগোতে পারে না। পা দুটো পাথরের মতো ভারী লাগে। কেউ ওর কানের কাছে ফিসফিসিয়ে কিছু বলে। নিকেল সম্মোহিতের মতো এগোয়। ওর পায়ের কাছে মোটা একগোছা দড়ি। সেই দড়ির অপর প্রান্তে সুবিশাল জার্মান সিলভারের ফুলদানি বাঁধা। নিকেল সেই মোটা দড়ি ধীরে ধীরে গলায় জড়ায়। মাটিতে পড়ে থাকা যন্ত্রটার ভিতরের লাল বিন্দুটা অবিরত ওঠানামা করতে থাকে। একসময় যন্ত্রটা ধাতব শব্দ করে কাঁপতে কাঁপতে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটায়। সারমেয়র চিৎকার শুনে মহলের বাইরেটা আরেকবার নজরদারি করতে বেরিয়েছিল দুজনে। আশেপাশে কিছুই না পেয়ে হাই তুলতে তুলতে মিত্র বলেছিল, স্যার, রাত 2:45 বাজে, আর মনে হয় না কিছু হবে বলে। ছেলেটাও তো হাল ছেড়ে দিয়েছে। এতক্ষণে দেখুন গিয়ে নাক ডেকে ঘুমিয়ে পড়েছে হয়তো। ঠিক আছে, আর আধ ঘন্টা দেখে ফিরে যাব। মহলে ফেরার জন্য পা বাড়াতেই দেখতে পেয়েছিল মহলের আলোগুলো একবার কেঁপে উঠে নিভে গেল। সঙ্গে সঙ্গে মেয়েলি স্বরে চাপা কান্নার শব্দ ভেসে আসছে। হঠাৎ পেছন থেকে বিশ্রী হাসির শব্দে ফিরে তাকায় দুজনে। তপা বুড়ো দুলে দুলে হাসছে। তেড়ে গিয়েছিল মিত্র। এই হাসছো কেন? আমি বলছি স্যার, আমি বলছি এই ব্যাটা সব জানে। একে আপনি পুরো দেশি স্যার, এই বয়সেও। হ্যাঁ, মিত্র, মহলের ভেতরে চলো, কুইক। তাড়া দিয়ে মহলের ভেতর দিকে পা বাড়িয়েছিল সামন্ত। তখনই চোখ আর মাথা তুলে মহলের দিকে ইশারা করেছিল বুড়ো তপা। বুড়ো তপার চোখ দুটো অস্বাভাবিক লেগেছিল। মিত্র ছুটেছিল সামন্তর পিছু পিছু। মহলের ভিতর ঝিম ধরা অন্ধকার। কান্নার শব্দটা আর শোনা যাচ্ছে না, বদলে ধাতব কিছু একটা শব্দ। কেউ ভারী কিছু মেঝেতে টেনে টেনে নিয়ে চলেছে। দুজন পকেট থেকে টর্চ বের করে তার আলো এদিকে ওদিকে ফেলে। নিকেল, নিকেল, তুমি ঠিক আছো? নিকেল। টর্চের আলো গিয়ে পড়ে দোতলার লম্বা বারান্দায়। বারান্দা বরাবর নিকেল ধুঁকতে ধুঁকতে হাঁটছে। ওর প্রতিটা পদক্ষেপ ভীষণ রকমের অস্বাভাবিক লাগে সামন্তর। মিত্র ডাকে, নিকেল, এই নিকেল। নিকেল উত্তর দেয় না। টর্চের আলোয় নিকেলের গলায় বাঁধা মোটা দড়িটা সুস্পষ্ট হয়, আর সুস্পষ্ট হয় দড়ির প্রান্তে বাঁধা জার্মান সিলভারের ফুলদানিটা। সামন্ত বিপদ বুঝে চিৎকার করে ওঠে, মিত্র, ওকে গিয়ে থামাও এক্ষুনি, আমি ব্যাকআপ কল করছি। এই এই থাম, ভাই থাম, একটু থামে। মরবি নাকি? ভাই। যথারীতি ফোন লাগে না। সামন্ত ফোন কানেই এগোয় দোতলার দিকে। তখনই কর্কশ শব্দে ভারী কিছুর গড়িয়ে আসার শব্দ হয়। সামন্ত টর্চ ফেলে চিৎকার করে মিত্রকে এক ঝটকায় সরিয়ে নিয়ে পাশে পড়ে যায়। মুহূর্তে উপর থেকে ঝাড়বাতিটা নেমে আসে নিচে, তারপর সশব্দে আছড়ে পড়ে মাটিতে। সঙ্গে সঙ্গেই এক মর্মভেদী আর্তনাদে মুখরিত হয়ে যায় মহলটা। হাত ফসকে টর্চটা মেঝেতে পড়ে বৃত্তাকারে ঘুরে ঘুরে আলো ফেলছে ঘর জুড়ে। সেই আলোর এক পাক ঘুরে গিয়ে পড়ে দোতলার রেলিংয়ের ওপর। সামন্ত অবশ চোখে দেখে দোতলার রেলিং থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে নিকেল। ওর পা দুটো কাঁপছে থরথর করে।
সামন্ত পায়ে পায়ে ভেতরে এসে দাঁড়ায়। ধূপ আর রজনীগন্ধার গন্ধ কেমন আবিষ্ট করে রেখেছে পরিবেশটা। সাদা ফুলের মালায় সুসজ্জিত অধিরাজ লাহিড়ীর ছবিটা জীবন্ত লাগছে ভীষণ। কি প্রাণোচ্ছল হাসিটা! সকলে চাপা স্বরে কথা বলছে নিজের মতো করে। মৃত্তিকা বসে আছে স্বামীর ছবির দিকে চেয়ে, উদাস হয়ে ভাবছে কি সব। মুখ চোখ থমথমে। একজন মাঝবয়সী মহিলা নিচু স্বরে বললেন কিছু, ওর কানে গেল কিনা বোঝা গেল না। সম্ভবত এই আত্মীয়ার বাড়িতেই এই শ্রাদ্ধ বাসরের আয়োজন বসেছে, নয়তো সেই বাড়িতে ফিরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, সেই ঘটনার পর পুলিশ মহলের ওপর কর্তা পর্যন্ত বিশ্বাস করতে বাধ্য হয়েছেন যে এই সব কাণ্ড কারখানা ঘটতে পারে। সামন্ত নিজেও কি ভেবেছিল? যদি নিজের চোখে না দেখত তাহলে বিশ্বাসই করত না। কেসটা আপাতত মুলতবি, আজই ফাইল ক্লোজ হয়েছে। এদিকে মিত্রও ঘায়েল হয়ে পড়েছিল কদিন, আজই আবার জয়েন করেছে। সামন্তর মনটাও ভালো নেই, কেন কে জানে, ভালো লাগছে না কিছু। তার ভালো না লাগার কারণ কি মৃত্তিকার সেই সাদাটে থানের এই মলিন মুখটা দেখে? সামন্ত বুঝতে পারে না, কিন্তু কিছু ফর্ম্যালিটি আছে, করতে তো হবেই। সামন্ত একটা ফাঁকা চেয়ারে বসে অপেক্ষা করে। খবর পেয়ে মৃত্তিকা ধীর পায়ে এসে বসে ওর সামনে। নমস্কার, চাটা খেয়েছেন? না না, একদম এসবের কিছু দরকার নেই। ব্যাস কয়েকটা কথা আর কয়েকটা সই করিয়ে চলে যাব। মৃত্তিকার দীর্ঘশ্বাসে বাতাস ভারী হয়ে যায়। সামন্ত পরিবেশকে স্বাভাবিক রাখতেই অকারণে নানা কথা বলে। আসলে এগুলো জাস্ট ফর্মালিটি। এই যে এই জায়গাগুলোতে সই করতে হবে। আসলে কেসটা ক্লোজ হয়েছে, সেই কারণেই আর কি। মৃত্তিকা ক্লান্ত হাতে সই করে যায় সামন্তর নির্দেশিত স্থান। আর কোথাও সই করতে হবে? আর এই যে মিস্টার লাহিড়ীর কিছু জিনিস আছে, একটু দেখে নেবেন প্লিজ। আর জিনিসগুলো পেলেন বলে এখানে একটা সই করতে হবে। মৃত্তিকা আলতো হাত ছোঁয়ায় ব্যাগটার উপর। ওর জিনিস, ওই মানুষটাকে পাওয়া যায় না? তার চোখ টল টল করে। সামন্ত বলতে পারে না কিছু, থম মেরে বসে থাকে কিছুক্ষণ, তারপর বলে, বাড়িতে মানে লাহিড়ী মহলে আর ফিরে যাবেন না? আমি তো কোনোদিন আসতেই চাইনি। ও বাড়িটা আমি ট্রাস্টকে ডোনেট করেছি ইন্সপেক্টর। কিছুদিন মাসির কাছে থেকে ফিরে যাব, একাই ফিরতে হবে। নিজের বলতে আর কেউ রইল না। দীর্ঘশ্বাস ফেলে সামন্ত উঠে দাঁড়ায়। এই পরিস্থিতিতে কিছুই বলা বা করার নেই ওর, শুধু ভারাক্রান্ত মনে বিদায় জানানো ছাড়া। আচ্ছা, তবে আজ আসি। কোনো প্রয়োজন হলে ফোন করবেন। নমস্কার। মৃত্তিকা উত্তর দেয় না। বিষাদময় হৃদয়ে উদাস হয়ে বসে থাকে একা। একে একে তাকে বিদায় জানিয়ে চলে যায় সকলে। মৃত্তিকা স্থির চোখে তাকিয়ে থাকে অধিরাজের ছবির দিকে। বেলা ফুরিয়ে আঁধার নামে। মৃত্তিকার সেই আত্মীয় এসে দাঁড়ায় ওর সামনে, বলে, সবাই চলে গেছে। মৃত্তিকা অবিচল তাকিয়ে থাকে ছবির দিকে। মহিলা গায়ে হাত দিয়ে ডাকে, সব চলে গেছে যে। মৃত্তিকার যেন ঘোর ভাঙে। হ্যাঁ, তুমি কি এখানে একটু বসবে না ঘরে যাবে? হ্যাঁ, আমি ঘরেই যাব। তোমার তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার কাজ শেষ, আমি তবে চলি। এসো, সাবধানে থেকো। মহিলা চলে যায়। মৃত্তিকা উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দেয় ভেতর থেকে। তারপর গিয়ে ঢোকে কলঘরের ভিতর। স্নান সেরে বেরিয়ে এসে অধিরাজের ছবির সামনে গিয়ে দাঁড়ায়। মালার ভারে ছবিটা একটু বেঁকে গিয়েছিল। মৃত্তিকা মালাগুলো সরিয়ে ছবিটা হাতে তুলে নেয়।
তারপর উল্টো করে টেবিলের ওপর শুইয়ে রেখে মুচকি হাসে। পাশের ঘরে গিয়ে ট্রলি খুলে একটা ছোট ব্যাগ বের করে আনে। সেই ব্যাগের চেন খুলে পাটে পাটে সাজানো অন্তর্বাসের ভিতর থেকে বের করে আনে খুব সাধারণ একটা মুঠো ফোন। বোতাম টিপে সেটা অন করে সেভ করা একটা নাম্বারে ডায়াল করে। ওপাশ থেকে ফোনটা রিসিভ করে কেউ। হ্যাঁ, হ্যালো। এতবার করে ফোন করেছিলি কেন? আমি কি এখানে পার্টি করছিলাম? তুই কেমন আছিস? ঠিক আছে, একটু উইকনেস আছে শুধু। শোন, এখানে সব কিছু প্ল্যান মতো হয়েছে। কেস ইজ ক্লোজড। সত্যি বলছি, এত ইজিলি সব কিছু সলভ হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? ঘর ঘরে সরে উত্তর আসে, শোনা যায় না স্পষ্ট। মৃত্তিকা ফোন কানে দিয়ে শরীরটা এলিয়ে দেয় বিছানায়। আরে কোথায় আছিস তুই মাল্লো? কথা শোনাই যাচ্ছে না। কতদিন কথা হয় না, পেটের মধ্যে সব কথাগুলো জাম্বেল করছে জানিস। এই শোন না, সবচেয়ে হাইক ছিল আমার হসপিটালের নার্সটা, কি যেন নাম? হ্যাঁ, দয়বন্তী না কি একটা, বাবা হেব্বি ভালোবেসে ফেলেছিল আমায়। আমিও সেই সুযোগটা নিয়েই ওর সামনেই এমন ভূতে বাবার নাটক করলাম যে ওঝা ফোজার কাছে ছুটে গিয়ে তাবিজ নিয়ে পরিয়ে দিল। আমিও ভান করলাম ঠিক হয়ে গেছি। তবে ইন্সপেক্টর তো কম কিছু ছিল না। এত ডাম্প ইন্সপেক্টর আমি আগে দেখিনি। ব্যাটা কোন একটা কেস সলভ করতে পারেনি বলে সাসপেন্ড হয়ে বসেছিল, একেবারে ভোঁতা। চোখে জল নিয়ে বার কয়েক তাকাতে উফ কি সিম্প্যাথি! প্রথমেই বুঝেছিলাম লোকটার মিড লাইফ ক্রাইসিস আছে, সেখানে একটু সুরসুরে দিতে। কিন্তু আসল কাজ তো তুই করেছিস। হ্যাঁ, যেভাবে সব কিছু প্ল্যান করেছিলি, সুপারব। ফর গড সেক, তুই একবার শান্ত মাথায় আমার কথাটা শোন সুজি। আই ডিড নাথিং, ট্রাস্ট মি, আই ডিড নাথিং। আবার অপর প্রান্তের পুরুষের স্বর অমসৃণ শোনায়, ওহ কাম অন, এতটা হাম্বল হতে হবে না। শোন, তোর ওই কাউন্সেলিংয়ের আইডিয়াটা না একদম ঠিক ছিল। অধীরের নিক্টোফোবিয়াকে ফাঁদে ফেলে প্রেম প্রেম খেলাটা খুব ইজিলি হয়ে গেল। বাট 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 মাস্ট সে মাল্লো, সেদিন রাতে ঘরটর অন্ধকার করে একেবারে ক্রিপি হরর মুভির সিকোয়েন্স বানিয়েছিলিস। টাচউড, আমি ঘাবড়ে গেছিলাম। আর অধীরের হার্টফেল হতে তো বাধ্য। এমনিতেই অনেকদিন আগে থেকেই ওর হাই প্রেশার আর কোলেস্ট্রলের মেডিসিন বন্ধ রেখেছিলাম। কিন্তু এখনও বুঝতে পারলাম না জানিস, রেজারের জায়গায় ছুরিটা এলো কী করে। আমি ভাগ্যিস সেটা সরিয়ে রেজারটা ধরিয়ে দিয়েছিলাম, নাহলে কেস হয়ে যেত রে। যাই হোক, পোস্টমর্টমে সাসপিসিয়াস কিছু পাইনি। ওই পুরো লোকটাকে মেরে ফেললে হতো, ওর সঙ্গে কেস খাচ্ছিলাম আমি। হ্যালো হ্যালো, ওপাশে সারা শব্দ না পেয়ে মৃত্তিকা ওরফে সুজি দেখে ফোনটা কেটে গিয়েছে অনেক আগে। ধ্যাৎ, কখন কেটে গেল? ফোনটা বাজছে আবার। মৃত্তিকা ফোন রিসিভ করে দ্রুত। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিলি কেন? আমি বলেই যাচ্ছি। আর একবার চুপ করে আমার কথাটা ঠান্ডা মাথায় শোন। আমি যেখানে আছি সেখানে নেটওয়ার্ক একেবারেই নেই। ফোনটা কেটে যাওয়ার আগে তোকে সবটা বলে দিতে চাই। We all in a trap, সুজি, we all in a trap. Yes, a trap. অধীরাজ আমাদের প্ল্যান অনুযায়ী মরেনি। সেদিন আমি লাহিড়ী বাড়িতে পৌঁছে তোকে জানানোর আগেই সবটা ঘটে গেছিল। ট্রাস্ট মি, তোকে মহল থেকে ছুটে বেরিয়ে আসতে দেখে আমি ভেবেছিলাম যে আমি আসতে পারিনি বলে তুই কোনোভাবে ম্যানেজ করেছিলি। তাই বাকিটা আমি আমাদের প্ল্যান যেরকম হয়, যা যা ছিল সেখানে সেভাবেই এক্সিকিউট করেছি। তোর সঙ্গে কথা বলার স্কোপটাই ছিল না। তুই তোর মতো হসপিটালে অভিনয় চালিয়ে যাচ্ছিলি। আমি ভেবেছিলাম এভরিথিং ইজ ফাইন, কিন্তু তখনও সত্যিটা জানতাম না আমি। মৃত্তিকা অধৈর্য হয়, উঠে দাঁড়িয়ে ট্রলিতে জিনিসপত্র গোছাতে থাকে। কি যাতা বলছিস, পয়েন্টে আয়, আমার অনেক কাজ আছে।
প্যাটেলের কাছ থেকে পেন্ডিংগুলো পেয়ে গেলেই আমি কলকাতা ছেড়ে দেব। বাজি ফেঁসে গেছি। শোন মৃত্তিকা, আর যাই করিস ওই বাড়িতে কিন্তু আর ফিরে যাস না, ভুলেও না। ওই বাড়িতে সত্যি কিছু একটা আছে, ওই তপা বুড়ো নিজের মুখে আমাকে বলেছে। আবার ওই পাগলটার কথা বলছিস? হ্যাঁ আছে, তুই জানিস না? হয়তো নিকেল মারা গেছে। হ্যাঁ, ওই বাড়িতেই আমাদের প্ল্যান অনুযায়ী গিয়ে ও সুইসাইড করেছে। তুই কি কোনোদিন ভেবেছিলি যে ও সুইসাইডও করতে পারে? হোয়াট? মৃত্তিকার হাত থেকে সকালে সামন্তর দেওয়া ব্যাগটা খসে পড়ে। নিখিল মারা গেছে? হ্যাঁ, ও মারা গেছে। পুলিশ এসব নিজের চোখে দেখে কোনো ব্যাখ্যা পায়নি, তাই কেস ক্লোজ করেছে। ওরা অতটাও বোকা নয় রে। ওই বাড়িতে সব কিছু আপনা আপনি হয়, কান্নার শব্দ, হাসির শব্দ, সব সব এভরিথিং। তার কারণ ওটা সত্যিকারের পেটের বাড়ি, ভূত আছে ওখানে। তপা বুড়ো আমায় হাতে নাতে ধরেও বাড়ির ইতিহাসটা শুনিয়ে আমায় ছেড়ে দিল। আমি আর এসবের মধ্যে নেই, আমি মরতে চাই না। ও বাড়িতে কিন্তু। মৃত্তিকার কানে কথা পৌঁছায় না। সামন্তর দেওয়া ব্যাগটা মুখ থুবড়ে পড়ে আছে মাটিতে। ব্যাগের মুখ থেকে উঁকি মারছে অধিরাজের পরনের রক্তাক্ত টি শার্টটা। আংটি দুটো গড়িয়ে গেল খাটের তলায়, কিন্তু সেদিকে মৃত্তিকার নজর নেই। ওর নজর গেল মোটা ফুলতোলা সোনার চেনটার দিকে। আচ্ছা ঠিক আছে, তোর সঙ্গে পরে কথা বলছি। ফোন রেখে মৃত্তিকা কুড়িয়ে নেয় হারটা। এই সোনার চেনটা অধিরাজের গলায় তো সে কখনো দেখেনি, কিন্তু ভীষণ চেনা, কোথায় যেন দেখেছে। এক মুহূর্ত কি ভেবে নিয়ে তৈরি হয়ে বাইরে এসে গাড়িতে উঠে বসে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে রওনা দেয় কোথাও। স্যার, ও স্যার, এখনো বসে আছেন? বাড়ি যাবেন না? সামন্ত গভীরভাবে চিন্তা করছিল কিছু। মিত্রর কথায় সম্বিত ফিরে পায়। হ্যাঁ, এই উঠে দাঁড়িয়েও কি যেন ভেবে আবার বসে পড়ে সামন্ত। আচ্ছা মিত্র, তোমাকে বলেছিলাম না অধিরাজ লাহিড়ির মিসআপের দিন ওই অত রাতে ওই বাড়ির সামনে থেকে কে আমাদের ফোন করে সবটা জানিয়েছিল সেই ফোন নাম্বারটা ট্রেস করতে? স্যার, আপনি এখন ওইসব ভাবছেন? না, মানে এমনি মনে হলো, তাই আর কি। হ্যাঁ, অনেকক্ষণ ফোনটা বন্ধ আসছিল। এই যে স্যার, দেবমাল্য নামে, অ্যাড্রেসটা আপ্পানামপুরের। হ্যাঁ, দাও দেখি। আগে বলুনি কেন? বলেছিলাম তো, আপনি পাট্টা দিলেন না। সামন্ত চোখে চশমা এঁটে নড়ে চড়ে বসে। এই আপ্পানামপুর তো ব্যাঙ্গালোর। জল খেতে খেতে মিত্র কাঁধ ঝাঁকায়। হবে হয়তো। মিসেস লাহিড়ি বাড়িটা যে ট্রাস্টিকে দান করছে, কি যেন নাম? হ্যাঁ, দ্য রে অফ হোপ। হ্যাঁ, কিবোর্ডে আঙুল চালিয়ে চমকে ওঠে সামন্ত। দি রে অফ হোপের চেয়ারম্যান সামিক প্যাটেল, যে কিনা এই শ্রীরামপুর অঞ্চলের মস্ত বড় প্রমোটার। সামন্তর মাথার শিরা দপদপিয়ে ওঠে। কি দুর্দান্ত প্ল্যান সাজিয়েছিল মেয়েটা। আগে অধিরাজের মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে কাউন্সিলর হিসাবে মন জয় করে সুন্দরভাবে সেই মানসিক রোগের সাহায্য নিয়ে তাকেই এক প্রকার খুন করে। এখন এত বড় বাড়িটা লোক দেখানো দান করছে। কাকে দান করছে? যে কিনা ফোন করে দিন রাত অধিরাজকে থ্রেট দিত বাড়িটা বিক্রির জন্য। তার মানে সবটাই প্ল্যান ছিল। তার সঙ্গে ভুতুরে বাড়ির তকমাটা ছিল দোসর। তার মানে সে রাতে যা কিছু হয়েছে সব প্ল্যান ছিল। নিকেলের মৃত্যুটাও। সামন্ত নিজের কপালে সজোরে চাপড় মারে। এ কি করেছে সে? তার এরকম মতিভ্রম হলো কি করে? মেয়েটা কি সম্মোহন জানে? না হলে ওর কাছে গেলেই সব ভুলিয়ে যেত কেন? মনে হতো যা এখানে হচ্ছে সব সত্যি। না 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 না, যা হয়ে গেছে তা হয়ে গেছে, এইবার সত্যিটা বের করে আনতেই হবে। টেবিল চাপড়ে উঠে দাঁড়ায় সামন্ত। মিত্র, এক্ষুনি গাড়ি বের করতে বলো। কোথায় যাবেন স্যার?
ভুলের প্রায়শ্চিত্ত করতে। শোনো, তোমাকে যেতে হবে না, তুমি মিসেস লাহিড়ী আর ওই যে দেবমাল্য, ওর সব কল হিস্ট্রি ডিটেলস সব কিছু খুঁটিয়ে বের করো। আমাদের খুব বড় ভুল হয়ে গেছে মিত্র। দরজায় চাবি থাকবে তা জানতো না মৃত্তিকা। চুপি চুপি গাড়ি থেকে নেমে এদিক ওদিক দেখে, দরজা ঠেলে মহলে ঢোকে। মোবাইলের টর্চ জেলে কি যেন খোঁজে, কি খোঁজে তা সে নিজেও জানে না। ওর মন বলে যেটা ও খুঁজছে সেটা এই বাড়িতেই আছে। না, এই ভুতুড়ে বাড়িতে আসার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না ওর। প্রথম থেকেই কেমন কেমন লাগে, বাড়িটা কেমন থমথমে। মাল্যটা একটা কাওয়ার্ড। কি যেন বলছিল, এই বাড়িতে সব কিছু নিজে থেকেই হয়, ও কিছু করেনি। মৃত্তিকা জানে এইসব প্র্যাকটিক্যাল জোক করা ওর স্বভাব, তবুও বুকের ভেতরটা অস্থির লাগে, শরীরটা ভার লাগে। এই 4 বছরে কম এমন কাজ তো করল না, তবে আজ এত ভয় লাগছে কেন? অধিরাজের রক্তাক্ত শরীরটার পাশে কাউকে যেন মুহূর্তের জন্য দেখেছিল মৃত্তিকা। আর নিকেল, সেই বা হঠাৎ এই বাড়িতে গলায় দড়ি দিল। পায়ে পায়ে দোতলা পেরিয়ে ছাদ ঘরের সামনে এসে দাঁড়ায়। এই কাজটায় অনেক রিস্ক ছিল, কটা টাকা বেশি চাইবে কি? আর এই হারটা বেশ ভারী, অনেক টাকা। ভয়ে ভুলতে এইসব ভাবতে ভাবতে ছাদ ঘরের হুড়কোটা ছাদ ঘরের হুড়কোটা খুলে দরজার পাল্লাটা এক ঝটকায় খোলে। বদ্ধ গুমোট দমকা বাতাস ঝাপটা মারে ওর মুখে। এখানেই ছিল ওটা, কোথায় গেল? মৃত্তিকা আলো ফেলে ঘরের ভেতরে থাকা স্তূপীকৃত অপ্রয়োজনীয় জিনিসগুলোর ওপর। একটা ছবি ছিল এখানে, এই তো ছবিটা। 100 বর্ষ পুরনো এক জলছবি, কালো পর্দায় আঁকা। মৃত্তিকা পর্দা সরিয়ে ছবিটার উপর আলো ফেলে। গর্ভবতী মায়ের গলার হারটা বড্ড চেনা লাগে। ঠিক তখনই ফোন বাজে মৃত্তিকার। হাসপাতাল থেকে? ধরব না, ধরলে যদি সন্দেহ করে? মৃত্তিকা ব্যস্ত হয়ে ফোন ধরে। হ্যালো, মৃত্তিকা লাহিড়ীর বাড়ির লোক বলছেন? হ্যাঁ, আমি মৃত্তিকা লাহিড়ী বলছি। সরি ম্যাডাম, আসলে আপনার একটা রিপোর্ট ফাইল রয়ে গেছে, সেটা দেওয়া হয়নি। আচ্ছা, আমি নিয়ে আসবো। আর ম্যাম, ডক্টর বাসু কিছু মেডিসিন দিয়েছেন, সেগুলো আজ থেকে স্টার্ট করতে হবে। আপনাকে আমি প্রেসক্রিপশনটা হোয়াটসঅ্যাপে দিচ্ছি। আসলে অনেকটা লেট হয়ে গেছে, আর আপনার প্রেগন্যান্সিতে কিছু কমপ্লিকেশন আছে, তাই উনি এখনই মেডিসিন স্টার্ট করতে বলেছেন। আর একটা অ্যাপয়েন্টমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব নিতে বলেছেন। নেক্সট ওয়েডনেসডেতে কনফার্ম করি? পেশাদারি কণ্ঠস্বর শ্বাস নিতে থামে। মৃত্তিকার মাথা বোঁ বোঁ করে। নিজের অজান্তেই হাত চলে যায় গর্ভে। শিওর আমি প্রেগনেন্ট? মানে? ইয়েস ম্যাম, ওয়েডনেসডেতে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করি? আমি একটু বাদে জানাচ্ছি। কথা বলতে বলতেই মৃত্তিকা লক্ষ্য করে অয়েল পেন্টিংয়ে থাকা গর্ভবতী মায়ের চোখ দুটো জ্বলে ওঠে ধক করে। ঠোঁটের পাশে ফুটতে থাকা হাসিটা কি বিভৎস লাগছে। ছবিটা ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে এবার। ছবির মাথার কাছটায় ওটা কিসের দাগ? সিঁদুরের না রক্তের? মৃত্তিকা পায়ে পায়ে পিছোয়। গর্ভবতী দমকে দমকে হাসে। ফুলে ফুলে ওঠে ওর এলো চুল, ভরা স্তন, ভরা গর্ভ। পায়ে পায়ে পিছনে যেতে যেতে মৃত্তিকা আর তল পায় না, পিছলে পড়ে সিঁড়ির উপর। তারপর সিঁড়ির পর সিঁড়ি গড়িয়ে নিচের চাতালে মুখ থুবড়ে পড়ে। ভয়ঙ্করী গর্ভবতী স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে মৃত্তিকার রক্তাক্ত শরীরের দিকে। তারপর চোখ মুছে কোমল হাত ছোঁয়ায় ওর গর্ভে।
আজ বিকেল থেকে মেলা কাজ তপা বুড়োর। একটা করে কাঠ দিয়ে সুন্দর করে সাজিয়েছে মহলের চারদিক, আর বিড়বিড় করে কোনো এক গল্প বলছে যেন। বড় মারে বড় ভালোবাসত গিন্নিমা। গিন্নিমার বড় মন খারাপ ছেলেপুলে নাই। বড় মা ছিল গিন্নিমার একমাত্র সই। গিন্নিমা বলে, সই, এক কথা কই, মন দিয়ে শোন। 13 বারে করব ব্রত, সন্তান পুত্রধন। বড় মা কয়, করো মা, তোমার যেমন খুশি তেমনটি করো। শুধু কি কি আয়োজন লাগে মোরে কও দেখি। কইব রে সই, তোরই তো কইব। 13 দিনের রাইতে আধার নামিলে আমার ঘরে আইও। 12 রাত গিন্নিমার কেউ না দেখল। 13 রাতের দিন বড় মা সাজিতে বসিল। ভরা মাসের গর্ভ, কি বাতার রূপ! হলে সন্তান তার আঁচল টেনে ধরল। কই যাও মা, তুমি আমাকে ঘুম পাড়াবে না? লাহিড়ি মহলে তখন আধার নাম ছিল সকলের চোখে। গিন্নিমা তার শরীরে দেখা গলা জড়ায় ধরে। সই আমার সই, তোর গলায় আমি এই জুই মালা থুই। করো কি? এই যে স্বর্ণহার, তোর জন্য এই সবই তুচ্ছ বই। আজ যে তুই আমার 7 পুরো বিষয়। আমি যত্ন করি গিন্নিমা নিয়ে বসিল রং তুলি। পলক ফেলতেই আঁকল পট ভরা ছবি। আহা, অপূর্ব! কিন্তু এ ছবি নিয়ে তুমি করবে কি? গিন্নিমা আসে ডাকিনীর ন্যায়। এ পটেই উৎসর্গ হবে তোর দান। ব্রতের নিয়মে চাই ভরা গর্ভের প্রাণ। চমকে উঠি, বড় মা যেতে চায় চলি। হ্যাঁ, এই ছিল তোমার মনে? ছি! তখনই মুখমা কোপ আঁচড়ি পড়ে পিঠে। গর্ভবতীর রক্তে ভেজে তার চিত্রপট। সেই চিত্রপটের মাঝে গিন্নিমা তন্ত্র সাধনায় বসে। জ্বালানির গন্ধে বাতাস ভারী হয়। তপা বুড়ো গল্প শেষে বাক্সের গায়ে দেশলাই কাঠি ঘষে তারপর ছুঁড়ে দেয় জ্বালানি ভেজা কাঠের দিকে। দাউ দাউ করে জ্বলে ওঠে প্রেত বাড়ি। তপা বুড়ো খ্যাক খ্যাক করে হাসতে থাকে। নিয়তিরে কেউ যেতে পারে, তুইও পারিস নি। সেও না, আজ তোর মুক্তি রে বড় মা। আমারও অনেক পাপ সয়েছি, অনেক মৃত্যু দেখেছি। আর না, আর না। আগুনের লেলিহান শিখার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে তপা, তারপর ঝাঁপিয়ে পড়ে। সর্বভুক আগুন নিমেষে গ্রাস করে তাকেও। প্রেত পুরীর গল্প ফুরায় এখানেই। এই কি শেষ নাকি শুরু? কেমন লাগলো গল্পটা? আশা করি খুব ভালো লেগেছে। গল্প পাঠে ছিলাম আমি রণদীপ। অন্যান্য চরিত্রে ছিল কৌশিক, পার্থ, রণদীপ, তমাল, নীল, শিপ্রা, বর্ণিশা, তৃষা, প্রদীপ্তা, মহুয়া এবং
দিগন্তিকা। শব্দ সংযোজনে ছিল নীলাভ, আবহ সৃষ্টি করেছে সায়ন, নির্দেশনায় ছিল স্মিতা, সহযোগিতা করেছে নীল এবং লিও, পোস্টার ডিজাইন করেছে সুজয়। আর তোমাদের জন্য আজকের প্রশ্ন, গল্পে মৃত্তিকা লাহিড়ীর ডাক নাম কি? তাহলে আজকের মতো টাটা। আমাদের সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, আর গল্পটা ভালো লাগলে লিঙ্কটা শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, আর কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, ভয় থেকো, দেখা হচ্ছে পরের সপ্তাহে।